দাঁড়াও, কে তুমি? তুমি? না না, এটা হতে পারে না। এই দাঁড়াও, এখানে আসার পারমিশন নেই কারোর কাছে। ওয়াচম্যান ধরো ওকে। ওই দেখো পালাচ্ছে, ধরো ওকে। তুমি এখানেও? না না না, তুমি এখানে হতে পারো না। তুমি আমার পিছু নিয়েছো কেন? তুমি আমাকে মেরে দেবে। আরে কে কে তুই? দাঁড়া। পরেশ, তুমি কোথায়? আমি তোমাকে সাহায্য করতে এসেছি। দেখো, ভয় পেও না, সামনে এসো। আমি তোমাকে ওর হাত থেকে বাঁচাবো। ও তোমার কিচ্ছু করতে পারবে না। সামনে এসো পরেশ। কে ওখানে? হ্যাঁ? আরে কি হলো এসব? আরে কে করলো এটা? বলো, আরে বলো, তুমি ঠিক আছো তো? বলো আরে কে বলো করলো না। এসব কিছু? ইন্সপেক্টর দয়া। হ্যাঁ ডাক্তারবাবু, পেশেন্ট এখন বিপদের বাইরে, কিন্তু এখনো অজ্ঞান হয়ে আছে। এনার পরিচয় জানতে পেরেছেন? হ্যাঁ, ওর নাম হলো পরেশ, কিন্তু এখনো অজ্ঞান হয়ে আছে। জ্ঞান ফিরলে আপনারা কথা বলতে পারবেন। ঠিক আছে ডক্টর, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আমাদের কেন ডাকলেন? এনারই কারণে। এনার বক্তব্য হলো আক্রমণ যে করেছিল সে আপনার দলেরই অফিসার। হোয়াট? কি বাজে কথা বলছেন? সিআইডির কাজ হলো মানুষকে বিপদ থেকে উদ্ধার করা, কারোর ক্ষতি নয়, বুঝেছেন? স্যার, সত্যি বাজে কথাই মনে হয়, কিন্তু এটা কোনো বাজে কথা নয়, কারণ ও আমাকে নিজে বলেছে। ও কি বলেছে? ওর ওপর কে অ্যাটাক করেছে বলুন? দয়া। হোয়াট? কি কি বলছো? কি আমি ওর ওপর হামলা করেছি? হ্যাঁ, ও তো আমাকে এটাই বললো যে আপনি ওর উপরে আক্রমণ করেছিলেন আর আপনি ওকে প্রাণে মেরে ফেলতে চান। কি আমি ওর প্রাণ নিতে চাই? হ্যাঁ স্যার, আমার মনে হয় আপনাদের দয়াকে অ্যারেস্ট করা উচিত। আমাদের কাজ আপনাকে বোঝাতে হবে না, বুঝেছেন? আমি জানতাম যে আপনি আপনার কলিগকেই সাপোর্ট করবেন। দেখলে, চোরে চোরে মাসতুতো ভাই। এই, বেশি বিচার করতে চাস না, বুঝলি? তোর সার্টিফিকেটের প্রয়োজন নেই আমাদের। পরেশকে তুমি কি করে চিনলে? আমি ওকে চিনি না স্যার। তাহলে স্যার, আমি তো ওকে আমাদের কনস্ট্রাকশন সাইটে দেখতে পাই। আমাদের দেখে এমন ভাবে বিহেভ করছিল যেন ও কোনো ভূত দেখেছে। আর তারপরে ভেতরে দৌড়ে পালিয়ে গেল। আর কিছুক্ষণ পরেই ওর চিৎকার আমরা শুনতে পাই। যখন আমরা ওখানে পৌঁছলাম, ওকে দেখে ও আহত হয়ে পড়ে আছে। আর ওই অবস্থাতেই ও আমাদের বলল যে এই আক্রমণ দয়া করেছে। আমি একই সময় দু জায়গায় থাকতে পারি না। আমি সকাল থেকে বিউরোতে ছিলাম। প্রমাণ চাইলে তুমি ওই সিসিটিভি ফুটেজ দেখতে পারো, বুঝেছো? কিন্তু তাহলে ও আপনার নাম কেন বলল? একটা কাজ করুন, আপনি এখান থেকে যান। যান, অনেক কথা বলে দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ডাক্তারবাবু। বুঝতে পারছি না দয়া, যখন তুমি বিরোধী ছিলে তাহলে পরেশ কেন বলল যে দয়া ওর ওপর অ্যাটাক করেছিল? আচ্ছা, একটা কথা বলুন, যখন আপনারা এখানে পরেশকে আহত অবস্থায় দেখেছিলেন, তোর সঙ্গে কি কেউ ছিল? মানে কাউকে যেতে বা আসতে দেখেছেন? না স্যার, ও একাই ছিল। কিন্তু স্যার, ও ইন্সপেক্টর দয়ার। জানি, ও দয়ার নামই বলেছে। আমরা এখানে এটা জানতে এসেছি যেটা ও বলেনি, বুঝেছেন? আর দয়া এটা করতেই পারে না।
স্যার আপনি এত বিশ্বাসের সাথে কিভাবে বলতে পারেন যে দয়া স্যার এরকম করেননি? যে অফিসার নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচায় সে কাউকে খুন করতে পারে না। আমি নিজের থেকে বেশি বিশ্বাস দয়াকে করি, বুঝেছেন? আশপাশটা ভালো করে চেক করে দেখি যদি কোনো প্রমাণ পাওয়া যায়। স্যার হ্যাঁ। স্যার এই দেখুন। ও নো, ইনি কে? বেঁচে আছে। হ্যালো, অ্যাম্বুলেন্স। মালবানির কাছে যে আন্না কনস্ট্রাকশন বিল্ডিং আছে ওখানে এক্ষুনি চলে আসুন। তোমরা চেনো একে? ইনি তো শুভ স্যার, 2-3 বার আগে উনি ফ্ল্যাট দেখতে এসেছিলেন। কিন্তু স্যার ওনার হয়েছেটা কি? বোধহয় পড়ে গেছে। উপর থেকে পড়েছে নাকি ফেলে দেওয়া হয়েছে? পেশেন্টের অবস্থা এখন স্টেবল আছে, ওর খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। গুড। চলো। দয়া, কি হলো এইভাবে দেখছো কেন? ওকে ওকে চেনো নাকি? স্যার, অভিজিৎ তুমি এখানে কি করছো? যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ পরেশের উপরে হামলা করা হয়েছে ওখানে আরো একজনকে আহত অবস্থায় পেয়েছি। আরো একজন লোক? সে কে? স্যার, ওয়াচম্যান বলল যে ওর নাম হলো শুভু। ওখানে 2-3 বার এসেছিল ফ্ল্যাট দেখার জন্য। স্যার, ওর হাতে আমি এই কাপড়ের টুকরোটা পেয়েছি। আচ্ছা, ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে, মেরো না আমাকে, ছেড়ে দাও আমাকে। পরেশ, পরেশ, আমি এসিপি প্রদ্যুমান সিআইডি থেকে এসেছি। ভয় পেও না, তোমাকে কেউ কিচ্ছু করবে না, আমরা তোমার সঙ্গে রয়েছি। দয়া, দয়া ছেড়ে দাও আমাকে, দয়া ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না। কিন্তু দয়া আমাকে ছেড়ে ওইদিকে দাও। দাঁড়িয়ে, আমি এসিপি প্রদ্যুমান। দয়া, দয়া ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। পরেশ, দয়া, দয়া তুমি যাও, ছেড়ে দাও আমায়, দয়া আমায় ছেড়ে দাও। তুমি কি বলছো? দয়া, দয়া ছেড়ে দাও আমায়, আমায় মেরো না দয়া। পরেশ আমি দয়া নই, অভিজিৎ। দয়া, দয়া মেরে দেবে আমাকে। আরে দয়া তো এইখানে। দয়া ছেড়ে দাও আমাকে, দয়া ছেড়ে দাও আমাকে। পরে সেদিকে দেখো, আমাদের আগে দেখা হয়েছে, তুমি আমাকে চেনো। দয়া, ছেড়ে দাও আমাকে, দয়া পরেশ, আমাকে মেরো না। পরেশ, দয়া, পরেশ, দয়া ছেড়ে পরেশ। দাও তুমি, দয়া তুমি আমাকে ছেড়ে দাও। ডক্টর, আমাকে মেরো না, ডক্টর। মেরো না দয়া, ডক্টর, এই দয়া, দেখুন না কি হলো ওর। চুপ। দয়া, আরে কি হয়েছে? এরকম দয়া ছেড়ে দাও আমাকে, আরে, দয়া, দয়া আমাকে মেরো না। পরেশ, relax, কিচ্ছু পরেশ, হবে না শান্ত তোমার। হও। দয়া ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমায় মেরো না, ওরকম করো না। মেরো না দয়া। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও দয়া, ছেড়ে দাও, ছেড়ে দাও দয়া। তোমরা সবাই দয়া, সব দয়া। এই ব্যাপারটা আসলে কি? সবার চেহারাতেই ও আমাকে দেখতে পাচ্ছে। হ্যাঁ সেটাই তো, সেই জন্যই যখন ও ওই আর্কিটেক্টকে, ওর অ্যাসিস্ট্যান্টকে আর ওয়াচম্যানকে দেখেছে, ও এমন করছিল যেন ভূত দেখেছে। কিন্তু ওর মগজের ভূতটা হলো তুমি দয়া, তুমি। তুমি আর এই জন্যই ওর মনে হচ্ছে যে তুমি ওকে মারতে চাইছো, কারণ যে ওকে মারতে চেয়েছিল তাকে ওর দয়াই মনে হয়েছে। আমি এটা বুঝতে পারছি না স্যার যে আমাকেই কেন দেখছে। দয়া, তুমি বলছিলে না যে একে তুমি আগের থেকে চেনো? কিভাবে? স্যার, বছর 15 আগে আমি ওকে গ্রেপ্তার করেছিলাম স্যার। আর 2 বছর আগে ও জেল থেকে ছাড়া পেয়েছে। আর গত 2 বছরে বিভিন্ন কেসে আমি ওকে 2 বার অ্যারেস্ট করেছি স্যার। অভিজিৎ, এই পরেশ অনেক পুরনো অতিথি দয়ার। কিন্তু পরেশের উপরে আক্রমণ করলো কে আর কেন? আর
আরে ম্যাডাম একটু সাবধানে। কিরণ, কে কিরণ? আমি কিরণ টিরণ নই। কাছে আসবেন না। আরে কি করছেন না। কি করছেন আপনি? কাছে আসবেন না বলছি। আপনি হয়তো কোনো ভুল বুঝেছেন ম্যাডাম। আরে ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? কিরণ, কিরণ, কাছে আসবেন না। কোন কিরণ? একদম কাছে আসবেন না বলছি। চলে যান, চলে যান এখান থেকে, চলে যান। কি সুব্বু, শরীর কেমন আছে তোমার? স্যার, পায়ের হাড় ভেঙে গেছে, বাকি এদিক ওদিক আরো কিছু চোট লেগেছে। আচ্ছা একটা কথা বলো, কি হয়েছিল সেই দিন? হ্যাঁ, আসলে ওই লোকটা সিঁড়ি দিয়ে পালাচ্ছিল, তখন আমার সঙ্গে ধাক্কা লাগে। আমি যখন ওর হাতে ছুরি দেখলাম, আমি চিঁচিয়ে উঠি আর ওকে ধরার চেষ্টা করি, কিন্তু তখনও আমাকে ধাক্কা মারে আর আমি নিচে পড়ে যাই। তারপর আর কিছু মনে নেই। শোনো, তোমার হাতের থেকে যে ওই কাপড়ের টুকরোটা পেয়েছিলাম লাল রঙের স্ট্রাইপ করা, ওটা কি ওই লোকটার শার্টের টুকরো ছিল? হ্যাঁ স্যার, শার্ট পরেছিল ও। ধস্তাধস্তির সময় শার্টের একটা টুকরো ছিঁড়ে আমার হাতে চলে আসে। আচ্ছা একটা কথা বলুন, ওই লোকটার মুখ দেখেছিলেন? সবকিছু এত তাড়াতাড়ি হয়েছিল যে আমার কিছু মনে নেই। ঠিক আছে, এবার তুমি যেতে পারো, যদি দরকার পড়ে আবার তোমাকে ডেকে নেব, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। যাও। হ্যাঁ দয়া, কি কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি অভিজিৎ আর পুরবীকে ওখানে পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখনই পাঠাচ্ছি। ইয়েস। কি হয়েছে স্যার? দয়া বলছিল যে কোনো সুপারমার্কেটে একজন মহিলা আশেপাশের সব লোকের ওপর হামলা করছিল আর সবাইকে দেখে কিরণ 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 বলে চেঁচাচ্ছে। দেখুন ম্যাডাম, আমরা সিআইডি থেকে আপনাকে সাহায্য করতে এখানে এসেছি, ঠিক আছে? আপনি এই ছুরিটা আমাকে দিয়ে দিন। তুমিও কিরণ? দেখুন ম্যাডাম, আমি কিরণ নই, আমি ইন্সপেক্টর অভিজিৎ। তোমাকে আমি মেরে ফেলবো কিন্তু, ছাড়বো না তোমায় আমি। আপনি প্লিজ ছাড়বো শান্ত না হন তোমায়। প্লিজ। তোমাকে আমি মেরে ফেলবো কিন্তু। ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো। পুরবী, ছাড়ো। কি হলো? আরে, কি হলো? আরে কি হলো কি? উনি পড়ে গেলেন কি করে? কি হলো? হ্যাঁ, সরে যান দেখি, সরে যান, সরে যান বলছি। দেখি 1 মিনিট সরে দাঁড়ান। দেখুন, কি হলো এনার? ম্যাডাম, শুনুন কি হলো ওনার? ম্যাডাম। স্যার, স্যার এ তো মারা গেছে। কি? এর শরীরে টেট্রাক্রোটক্সিন বা গ্লুরারে নামের বিষ ইনজেক্ট করা হয়েছিল, যার একটা ফোঁটাও প্রাণনাশক হতে পারে। কিন্তু এই বিষটা তো আমাদের দেশে সহজে পাওয়া যায় না, না? শুধু সেই পেতে পারে যে কোনো বড় রিসার্চ করছে। উনি যখন দৌড়চ্ছিলেন তখন কেউ ওনাকে এই পয়জনটা ইনজেক্ট করে দিয়েছে। পঙ্কজ, একটা কাজ করো, এই ঘটনাটা ঘটার সময় যে সিসিটিভি ফুটেজ আছে সেটা ভালো করে চেক করো। খুনির ফটো ওখান থেকেই পাওয়া যাবে। ওকে স্যার। স্যার, এই পরেশের কি ব্যাপার? এ সমস্ত জায়গায় আমাকেই কেন দেখছে? ডক্টর সালুখে, আমার তো মনে হচ্ছে এটা কেমিক্যালের খুব বড় একটা গন্ডগোল। ঠিক বলেছো ফ্রেডি। বস, এটা নিশ্চয়ই কোনো বিশেষ কেমিক্যালের কারণে হয়েছে, কারণ এর পরেশের মস্তিষ্কে একটা অদ্ভুত ধরনের কেমিক্যাল পেয়েছি। তোমার কথা অনুযায়ী এই কেমিক্যালের রিয়াকশনেই এরা দুজন একই রকমের আচরণ করছে, একই রকমের চেহারা এরা দুজনে দেখেছে। হ্যাঁ বস, আর আমি এই কেমিক্যালটার বিষয়ে আরো ডিটেলসে জানার চেষ্টা করছি। তার মানে যতক্ষণ এই পরেশের ব্রেনে ওই কেমিক্যালের রিয়াকশন থাকবে, আমরা কোনো উত্তরই পাবো না। আর অভিজিৎ, এই যে কাপড়ের টুকরোটা তোমরা আমাকে দিয়েছিলে, এটার থেকেও আমরা কিছু পেয়েছি। অদ্ভুত ব্যাপার সারিকা দেবী, আজকে তো ফরেন্সিকে একের পর এক শুধু প্রমাণই পাওয়া যাচ্ছে। কি কি পেলেন আপনি? এটা এটা একটা কটনের কাপড়, আর এর রোয়ার মধ্যে আটার কিছু ট্রেসেস পাওয়া গেছে। আটা? হুম, শুধু আটা? শুধুই আটা। হ্যাঁ, সত্যি খুবই মূল্যবান জিনিস পাওয়া গেছে, আটা। স্যার, হ্যাঁ,
স্যার এই ফটোটা দেখুন স্যার, এখানে যতগুলো লোক রয়েছে এদের মধ্যে কেউ পয়জনের ইঞ্জেকশনটা দিয়েছে। এবার আরো একটা কাজ করো, এখানে যতজন লোক আছে না এদের প্রত্যেকের মুভমেন্ট ট্র্যাক করো। শপিং মল থেকে খুন হওয়ার আগে এরা কোথায় ছিল, কোথা থেকে এসেছে আর কোথায় গেছে, আর খুন হওয়ার পরে দেখো এরা কোথায় কোথায় গেছে। ওকে? স্যার আমি এই মহিলার ব্যাকগ্রাউন্ড চেক করেছি। ওনার নাম শিপ্রা, উনি একজন হাউসওয়াইফ ছিলেন। স্যার পরেশ তো তাও একজন অপরাধী, ওর অনেক শত্রু থাকতে পারে, কিন্তু এর কার সাথে কি শত্রুতা থাকবে? কারণ তো অনেক কিছু হতে পারে পুরবী, কিন্তু এদের দুজনের মধ্যে একটা ব্যাপার কমন, এদের দুজনের ব্রেনেই একই কেমিক্যাল পাওয়া গেছে। তো ওদের দুজনের শত্রুও এক হতে পারে। কিরণের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার কিরণ শিপ্রার হাজবেন্ড ছিল, ও আর 2 বছর আগেই মারা গিয়েছেন। স্যার কিরণ শিপ্রাকে বেশ মারধর করতো। কোনো না কোনো বিষয় তো আছে পরেশ আর শিপ্রার মধ্যে, কোনো কমন ব্যাপার, যার জন্য এরা দুজনেও সেই খুনির টার্গেটে চলে গেছে। কি হতে পারে সেই কমন ব্যাপার? কি হতে পারে? স্যার আমি পরেশের প্রতিবেশী হিসেবে 5 বছর ধরে আছি। স্যার অদ্ভুত ব্যাপার স্যার, না আমি ওকে কখনো দেখেছি আর না কখনো পরিচয় হয়েছে। আর কেউ নেই ফ্যামিলিতে ওর? স্যার ওর বাবা ছিলেন, যার মৃত্যু তখন হয়েছিল ও যখন জেলে ছিল। আর কেউ নেই স্যার। স্যার শিপ্রার হাজবেন্ড খুব স্ট্রিক্ট ছিল, ওর সঙ্গে কথা বলা তো দূরস্থ, দেখা অবধি করতে দিত না। ইনফ্যাক্ট ও তো ওকে খুব মারধরও করতো। স্যার ওর হাজবেন্ডের ডেথের পর আমি অনেকবার চেষ্টা করেছিলাম ওর সঙ্গে কথা বলার, ওর সঙ্গে দেখা করার, কিন্তু ও কোনোভাবে ইন্টারেস্ট দেখায়নি। আচ্ছা, ওনার কি কোনো কাছের বন্ধু বা কোনো আত্মীয় ছিল না? স্যার আমার কিন্তু মনে হয় না কেউ ছিল। আচ্ছা, শিপ্রা আর পরেশ দুজনের জীবনে একটা বিষয় কমন ছিল, দুজনেই জীবনে একা ছিল, না কোনো বন্ধু না কোনো আত্মীয়। স্যার ওই দুজনের মধ্যে একটা জিনিস কমন। কি? স্যার আমি পরেশ আর শিপ্রার কম্পিউটার চেক করেছি, তো ওদের কম্পিউটার হিস্ট্রি থেকে জানা গেছে দুজনেই অনলাইন সাপোর্ট গ্রুপে যুক্ত হয়েছিল। আচ্ছা, অনলাইন সাপোর্ট গ্রুপ, তার মানে? স্যার এই গ্রুপটা অ্যাকচুয়ালি ডিপ্রেশন, লোনলিনেস, ড্রাগ অ্যাডিকশন আর মাদকাসক্ত হয়ে থাকে তাদের কাউন্সেলিং করে আর তাদের সাহায্য করে। স্যার এই শিপ্রা 2 সপ্তাহ আগে একটা গ্রুপে জয়েন করেছিল যারা বিবাহিত জীবনে কোনো সমস্যা হলে সাহায্য করে। আর পরেশ নিজের একাকিত্ব কাটানোর জন্য আগের মাসে এরকম গ্রুপে জয়েন করেছে। অদ্ভুত কোইন্সিডেন্স তো, দুজনেই একই অনলাইন গ্রুপ জয়েন করে আর দুজনের একই রকম সমস্যা হয়। জানতে পারলে কিছু এই গ্রুপের ব্যাপারে? স্যার আমাদের সাইবার এক্সপার্ট রাজ এই গ্রুপগুলোকে ট্রেস করার চেষ্টা করছে, খুব তাড়াতাড়ি কিছু জেনে যাব। স্যার হ্যাঁ স্যার শিপ্রার খুন এই লোকটাই করেছে স্যার। যে সময় খুন হয়েছিল সেই সময় যত লোক উপস্থিত ছিল তাদের মধ্যে এই খুব অদ্ভুত ছিল। স্যার যেই সময় অভিজিৎ স্যার আর পূরবী সুপার মার্কেট গেছিল ঠিক সেই সময় এই লোকটা ওখানে যায় আর ভিড়ের মধ্যে মিলিয়ে যায়, আর যখন শিপ্রা মারা যায় তখন ওখান থেকে পালিয়ে যায়। ফেডরিকা একটা কাজ করো, আমাদের ডেটাবেস চেক করো, হয়তো এর বিষয়ে কিছু জানা যাবে, কোনো লিড পাওয়া যাবে। তার মানে স্যার এই খুনি সুপারমার্কেটে কিছু কিনতে যায়নি, কিন্তু শিপ্রাকে মারার জন্য গেছিল। হ্যাঁ রাজ, ওকে ঠিক আছে, তুমি আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দাও। থ্যাংক ইউ স্যার। সাইবার এক্সপার্ট রাজ ফোন করেছিল, ওর কথা অনুযায়ী 2টো গ্রুপ একই আইপি অ্যাড্রেস থেকে বানানো হয়েছে। ও, একই কম্পিউটার থেকে? হ্যাঁ স্যার। আইপির অ্যাড্রেস পেয়েছো? হ্যাঁ স্যার, আন্ধ্রেতে একটা প্রিন্টিং শপ আছে, এই গ্রুপগুলো ওখান থেকেই করা হয়েছে। ব্যাস, তাহলে অভিজিৎ তুমি আর পূরবী ওখানে যাও আর দেখো কে আছে এসবের পিছনে আর ওর কি কানেকশন আছে। স্যার। দয়া, কি ভাবছো? না স্যার, মানে পঙ্কজ তো বলল যে ওই লোকটা শিপ্রাকে মারার জন্যই এসেছিল।
তাহলে ও জানলো কি করে স্যার যে শিপ্রা ওই সুপার মার্কেটে আছে আর লোকেদের ওপর হামলা করছে? ও শিপ্রাকে ফলো করছিল হয়তো। যদি ফলোই করে থাকে তাহলে অভিজিৎ আর পুরবীর ওখানে ওই সুপার মার্কেটে পৌঁছানোর আগেই ওকে মেরে চলে যেত, পরে ওকে মারতো না। অভিজিতের সুপার মার্কেটে পৌঁছতে 20 মিনিট সময় লেগেছে আর খুনিরও ওখানে পৌঁছতে একই সময় লেগেছে। তার মানে হলো এই দুজনকেই খবর একই সময়ে পৌঁছানো হয়েছে। আচ্ছা স্যার, এটা নয় তো যে ইনফরমেশন খুনির কাছে আমাদের এখান থেকেই গেছে? আমাদের এখান থেকে ইনফরমেশন? হ্যাঁ, হতে পারে। দয়া, এটা আবার হয়নি তো যে যখন আমরা পরেশকে হসপিটালে দেখতে গিয়েছিলাম তখন খুনি ওখানে ছিল আর আমাদের কথা শুনতে পেয়েছে? তাহলে খুনি হসপিটালে করছিল কি? দয়া, পরেশ খুনির হাত থেকে প্রথমে তো বেঁচে গেছে। হতে পারে খুনি নিজের অসম্পূর্ণ কাজ করার জন্য হসপিটালে যেতে পারে, পরেশকে শেষ করে দিতে চেয়েছে ও, সেই জন্য। ডক্টর, আপনি কি এই লোকটাকে দেখেছেন? দাদা, এই লোকটাকে একটু দেখুন। এই হসপিটালে একে কোথাও দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, একে তো আমি দেখেছি। কোথায় দেখেছেন? ওই যে ওখানে ওখানে ওয়েটিং রুমে। এখানে কেউ এসেছিল নাকি? না স্যার, এখানে কেউ আসেনি। ঠিক আছে। হ্যাঁ দয়া, স্যার পরেশ তো ঠিক আছে, কিন্তু ওই খুনিকে এখনো দেখা যায়নি। কোথাও নিশ্চয়ই লুকিয়ে আছে দয়া, সঠিক সময়ের অপেক্ষা করছে। স্যার, হ্যাঁ, ওয়েটিং রুমে চেক করেছি স্যার, ওখানে কেউ নেই। ও তো এখানেই আছে, কিন্তু কোথায় কোথায় লুকিয়ে বসে আছে? এই, দাঁড়া! এই সরে যাও। কোথায় পালাবি? দাঁড়া! এই, দাঁড়া! মাই গড! হ্যাঁ ভাই, কি পেলে? স্যার, এই দুটো সাইট ডিলিট করে দেওয়া হয়েছে। এগুলো আর অপারেশনাল নেই। মানে অপরাধী প্রমাণ লোপাট করে দিয়েছে? হ্যাঁ স্যার, কিন্তু স্যার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আমি আপনাকে বলতে পারি। কি? এটা দেখুন স্যার, এই আইপি অ্যাড্রেস থেকে, এই কম্পিউটার থেকে সেই একই রকমের আরও 6টা অনলাইন সাপোর্ট গ্রুপ তৈরি করা হয়েছে। তো লোকেদের ফাঁসানোর জন্য এরকম অনেক গ্রুপ বানানো হয়েছে? হ্যাঁ স্যার, আর স্যার গ্রুপ ডিটেলসগুলো আমি চেক করে নিচ্ছি। মানে স্যার, পরেশ আর শিপ্রা ছাড়া আরও অনেক মানুষ আছে যাদেরকে এরা ফাঁসিয়েছে। কিন্তু স্যার, উদ্দেশ্য কি হবে এই ধরনের সাইট বানিয়ে মানুষকে টার্গেট করার? ওই কেমিক্যাল রিলেটেড কিছু হবে। আচ্ছা, রেজিস্টারে কিছু পেলে তুমি? হ্যাঁ স্যার, গত 3 মাসে 85 জন এই কম্পিউটার ব্যবহার করেছে। সবার ডিটেলস চেক করতে হবে। ঠিক আছে স্যার, এটা দেখুন, 6টার মধ্যে 5টা গ্রুপ ডিলিট করে দেওয়া হয়েছে, কিন্তু এখনো একটা সাপোর্ট গ্রুপ অ্যাক্টিভ রয়েছে আর এখনো ওটা অপারেটেড হচ্ছে। এনহ্যান্সিং দ্য লাইফ অফ লোনলি পিপল, মানে এটা পরিষ্কার। গ্রুপ বানানো হয়, একাকিত্বে থাকা লোকেদের ফাঁসানো হয়, আর গ্রুপটাও ডিলিট। তাহলে ওরা আরো একটা শিকার খুঁজছে। একটা কাজ করা যাক পুরো। কিছু জানতে পারলে এই লোকটা সম্পর্কে? এখনো পর্যন্ত কিছু না। ওয়ালেট ছাড়া এর কাছে আর কিচ্ছু পাওয়া যায়নি, মোবাইল ফোনও নয়। তার মানে আমাদের কাছে কোনো প্রমাণ নেই? না দয়া, যতটা সোজা ভাবছো ততটা নয়। অনেক বড় ষড়যন্ত্র আছে এর পেছনে, অনেকগুলো লোক এতে ইনভলভ আছে। এ তো স্যার এই খেলার বোরে মনে হচ্ছে, তাও ভাড়া করা। আর এই কেসের মাস্টারমাইন্ড এখনো বাইরে ঘুরছে, নতুন শিকারের খোঁজে ঘুরছে। খুব তাড়াতাড়ি খুঁজতে হবে স্যার একে। এসব পঙ্কজ, সাবধানে, আস্তে আস্তে। এসব কি শালুকে? কেন,
স্যার আপনি এ কি খেলা খেলছেন পঙ্কজের সঙ্গে? না না, এটা কোনো খেলা নয়। আমি প্রথমেই বলেছিলাম না এই কেসটা খুবই জটিল, খুবই কমপ্লিকেটেড। মনে আছে তো আমি বলেছিলাম যে পরেশের আর ওই মহিলার মস্তিষ্কে একটা অদ্ভুত ধরনের কেমিক্যাল পাওয়া গেছে। হ্যাঁ, আমি ওই কেমিক্যালটাকে টেস্ট করে দেখেছি আর সেটা পঙ্কজের শরীরে ইনজেক্ট করে দিয়েছি। হোয়াট? আরে তুমি পাগল হয়ে গেছো সালুকে? ওর যদি কিছু হয়ে যায়? আরে কিচ্ছু হবে না ভাই, বিলিভ মি, আমি পাগল নাকি? পঙ্কজ, এবার চোখটা খোলো, দেখো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। এটা তো ফ্রেডি স্যার। গ্রেট, এটা ফ্রেডি স্যার তো? এবার এদিকে দেখো পঙ্কজ, এখানে কে দাঁড়িয়ে আছে? এটা কি করে হতে পারে? হ্যাঁ? এটাও ফ্রেডি স্যার, এখানেও ফ্রেডি স্যার। তার মানে সালুকে পরেশ আর শিপ্রার সঙ্গেও এরকমই হয়েছে? স্যার বন্ধ করো, এতগুলো ফ্রেডি স্যার। পটিটা লাগিয়ে নাও, ভালো করে চোখটা বেঁধে নাও। দেখলে তো, এটাকেই ফেবলিক সিমটম বলে। এই সিমটমে মানুষের একই চেহারা সব জায়গায় সে দেখতে পায়। সেই মানুষটার চেহারা যাকে হয়তো সে সবচেয়ে বেশি ঘৃণা করে অথবা যাকে সে সবচেয়ে ভয় পায়। পঙ্কজ, তুই আমার উপরে এত রেগে আছিস ভাই? আরে স্যার, আপনার ওপর রাগ কেন করতে যাব? আপনাকে তো আমি ভয় পাই। পঙ্কজকে আমি ওই কেমিক্যালটার একটুখানি ডোজ দিয়েছি, সেই জন্য এর ওপর অতটা প্রভাব বিস্তার করেনি যেমন ওদের ওপর করেছিল। পরেশ আর শিপ্রাকে এত বেশি ডোজ দেওয়া হয়েছিল যে ওদের মস্তিষ্কে গভীর প্রভাব পড়েছিল আর সাইকোসিস লেভেলে পৌঁছে গেছিল। এই জন্য ওরা এমন রিয়াক্ট করছিল যেন যেন সামনে ভূত দাঁড়িয়ে আছে। তার মানে হলো যে আস্তে আস্তে পরেশের মাথা থেকে এই কেমিক্যালের প্রভাব যখন কমতে থাকবে তখনও নর্মাল হয়ে যাবে আর আমরা অপরাধীকে ধরার রাস্তা পেয়ে যাব। হতে পারে, কিন্তু নিশ্চিত বলা যাবে না। আর হ্যাঁ, আমি এটাও বলতে পারবো না যে এই কেমিক্যালটার প্রভাব কাটতে কতটা দেরি হবে। আমরা পরেশের ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে। আমাদের অন্য কোনো রাস্তা খুঁজতে হবে, অন্য কোনো রাস্তা। হ্যাঁ পূরবী, স্যার আমি ওই অনলাইন গ্রুপে রেজিস্টার করে নিয়েছি আর ডিটেলসটাও পুরো পরেশ আর শিপ্রার মতনই দিয়েছি। নো ফ্রেন্ডস, নো ফ্যামিলি, একদম একা। ওরা এরকমই লোক খুঁজছে। এই এটা এটা হলো তোমার ট্র্যাকার। এটা থেকে জানতে পারবো তোমার মুভমেন্টের ব্যাপারে। আর এটা তোমার ক্যামেরা। আমাদের কাছে এই ওয়ালেটটা আছে স্যার ওই লোকটাকে চেনার আর ওর আসল রূপ জানার জন্য। আর কিছু জিনিস পাওয়া গেছে। পেট্রোল পাম্পের বিল, এটা হোটেলের ম্যাচ বক্স, আর এটা কেনা ম্যাচ বক্স। এই নাম্বারটা কিসের? সেলফোনের মনে হচ্ছে। স্যার আমি এই পেট্রোল পাম্পে গেছিলাম, ওখান থেকে জানতে পারলাম যে এই লোকটা মাসে দুবার এখানে আসে। আর সিসিটিভি ফুটেজে আমি দেখলাম যে ওই লোকটা বাইকে প্রত্যেকবার নতুন নতুন নাম্বার প্লেট লাগিয়ে আসে। আচ্ছা, হ্যাঁ, আর পেমেন্ট ক্যাশে করে। আর স্যার, এই ম্যাচ বক্সটা যেই হোটেলের সেখানেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি। ওই লোকটা মাসে প্রায় 5-6 বার ওখানে খাবার খেতে যায় আর পেমেন্টও করে একেবারে ক্যাশে। স্যার এই নাম্বারের ব্যাপারে আপনি জিজ্ঞেস করছিলেন, বারে একটা মেয়ে আছে ওখানেই কাজ করে। ও বলছিল যে লোকটার নাম নাকি অশোক, আর 1-2বার ওনার সঙ্গে দেখা হয়েছে, তারপরে কোনোদিন দেখা হয়নি। তার মানে আমাদের কাছে এই অশোকের ব্যাপারে শুধু এই ইনফরমেশনটুকু আছে। একটা কাজ করি, এই যে যত লোকেশন আছে না, পেট্রোল পাম্প, বার আর এই হোটেলস, দেখি কোনটা কোথায়। একটু ম্যাপটা দেখাও। এই যে ওই জায়গাটা যেখানে ওই পেট্রোল পাম্পটা আছে। স্যার এখানে বার আছে। আর স্যার এটা হোটেল। বার, এটা হোটেল আর পেট্রোল পাম্প। দয়া স্যার এরকম মনে হচ্ছে না? দেখো, এই পুরো লোকেশনটাই এখান থেকে 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে।
হতে পারে স্যার ওর বাড়ি কিংবা অফিস এই জায়গার আশেপাশেই হবে। আর ইউ রেডি? আই এম রেডি স্যার। চলো স্যার। হ্যাঁ, স্যার আমি রেডি। বাহ, দারুণ গেট আপ করেছো তো। ওর বাড়ির কি ব্যবস্থা করলে? স্যার পূরবীর জন্য ভাড়ায় 1 সপ্তাহের জন্য রুম নিয়েছি, আই মিন আলপার জন্য। আলপা, ঠিক আছে, গুড। কিন্তু পূরবী খুব সজাগ থাকবে, ওদের ফার্স্ট স্টেপ কি আমরা জানি না। হ্যাঁ স্যার। গুড লাক। থ্যাংক ইউ স্যার। এবার একটা কাজ করা যাক, এই 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে ওই অশোকের ফটোগ্রাফটা দেখাও, সবাইকে দেখাও। হয়তো এমন কেউ থাকবে যে ওকে চেনে। পূরবী হ্যাঁ স্যার। খুব সজাগ থাকবে। এখানে তো সব ঠিক আছে। হ্যাঁ বলুন। ওই আমার পেছনে না কিছু গুন্ডা লেগেছে, আমি ভেতরে আসতে পারি প্লিজ? 1 মিনিট। হ্যাঁ এসো এসো, তাড়াতাড়ি এসো। কি হচ্ছেটা কি তোমার? আরে, এ তো অদিতি, শিপ্রার প্রতিবেশী। আসলে আমার পেছনে না কিছু গুন্ডা লেগেছে, আমি কিছু বুঝতে পারছিলাম না, সেই জন্য আপনার ঘরে চলে এসেছি। কোনো ব্যাপার না। থ্যাংক ইউ মিস। আলপা। আর তুমি? অদিতি। বসো। আপনি প্লিজ আমাকে 1 গ্লাস জল খাওয়াবেন প্লিজ? এক্ষুনি আনছি। চিন্তা করিস না, বাজে কিছু দিইনি, বেশি কষ্ট দেব না আমি তোকে। পূরবী, হ্যাঁ স্যার। কি শিপ্রার প্রতিবেশী অদিতি? স্যার আমি এক্ষুনি ওখানে যাচ্ছি। না স্যার, অশোকের ব্যাপারে এখনো জানতে পারিনি। ইয়েস স্যার। সবকিছুই তো প্ল্যান অনুযায়ী চলছে। এবার দেখবো অদিতি পূরবীকে কোথায় নিয়ে যাচ্ছে। আরে, এ কি দেখছি, ট্র্যাকার এক জায়গায় আছে, মুভ করছে না। এটা আবার হয়নি তো যে ওরা ট্র্যাকারের ব্যাপারে জানতে পেরে গেছে, বের করে ফেলে দিয়েছে? মাই গড, এবার আমরা পৌঁছবো কি করে এদের কাছে? নাও, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, এবার লক্ষ্মী মেয়ের মতো ওষুধটা খেয়ে নাও। আর তুমি একদম টেনশন করবে না, আমি তোমাকে একদম বেশি কষ্ট দেব না। কে তুমি? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। চিন্তা করো না, আমি তোমাকে কষ্ট দেব না। ছাড়ো আমাকে। আমি তোমাকে বারণ করেছিলাম না? কিছুদিনের জন্য নতুন লোকেদের আনতে বারণ করেছিলাম। সিআইডি আমাদের পাগলের মতো খুঁজছে, আমরা অসাবধান হলে
তার অনেক দাম দিতে হবে। স্যার অদিতির বাড়ি বন্ধ ছিল, তালা ভেঙে আমরা ঘরে ঢুকলেও কিছু পাইনি স্যার। এই অশোকের ব্যাপারেও কিছু জানতে পারছি না। স্যার আমার মনে হচ্ছে এগোনোর সব রাস্তা বন্ধ হয়ে গেছে। না ফেডরিক, আমাদের জন্য কোনো রাস্তা বন্ধ হয়নি। সিআইডির লোক রাস্তা তৈরি করে। স্যার ওরা পুরোবিকে কেমিক্যাল ইনজেকশন না দিয়ে দেয়? না, কিচ্ছু করবে না ওরা, পুরবীর কিচ্ছু হবে না। কিছু একটা ব্যাপার আমরা মিস করছি, কিছু একটা ব্যাপার আছে যেটা আমরা মিস করছি। সেটা কি হতে পারে ব্যাপারটা? স্যার ওই কাপড়ের টুকরো যেটা আমরা শুভর হাতে পেয়েছিলাম। ওটার মধ্যে আটা পেয়েছিলাম আমরা। হ্যাঁ স্যার, আটা। যখন আমি রাস্তাতে অশোকের ব্যাপারে সবাইকে জিজ্ঞাসা করছিলাম, হ্যাঁ, তখন সেখানে আমি একটা আটা কল দেখতে পাই, আর তার পিছনে একটা পুরনো বিল্ডিংও রয়েছে। তাহলে সেই লোকটা যে পরেশের উপর হামলা করেছিল ওই আটা চাকিরি আশেপাশে কোথাও থাকে। ওই জন্যই তো ওর শার্টে আটা লেগেছিল। আর এটাও তো হতে পারে স্যার, পরেশের উপর যে হামলা করেছিল সে অশোক। স্যার সেই কাপড়ের টুকরোটাও অশোকেরই হতে পারে। এটাও হতে পারে যে পরেশকে যে আক্রমণ করেছিল আর এই অশোক দুজনেই একই গ্যাংয়ের হয়ে কাজ করে, আর এই গ্যাংটা আটা কলের আশেপাশেই থাকে। সবাইকে ওই আটা চাকির আশেপাশে পাবে অভিজিৎ, আর পুরবীকেও ওই আটা চাকির আশেপাশে কোথাও রেখেছে। কেউ নিজের জায়গা থেকে নড়বে না, কেউ না। পুরবী কোথায়? অদিতি, পুরবী কোথায়? সব নার্স এবং ডক্টররা এইদিকে চলে এসো। চলে এসো। এসো তুমিও, চলো তাড়াতাড়ি। ডক্টর অদিতি, পুরবী কোথায়? পুরবী কোথায়? তোমার পুরবী আমার কাছে আছে এসিপি। আরে তুমি? আমি যাকে তোমরা এদিক ওদিক খুঁজছিলে না, সে তোমাদের সঙ্গেই ছিল। আমাকে দেখে এখন আফসোস হচ্ছে তো? আমি জানতাম সিআইডি কোনো কাজ ফেলে রাখে না, তাই আমি আমার প্রতিটা পদক্ষেপ ভেবে চিন্তে নিয়েছি। কিন্তু এই অদিতির বোকামির জন্য সবকিছু গোলমাল হয়ে গেল। আর আর আমাকে ফাঁসানোর জন্য তোমরা তোমাদের অফিসারকে আমার এখানে পাঠিয়েছো। কিন্তু এখন ও আমার জালে ফেঁসে আছে, আর ওই আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। তোমার কি মনে হচ্ছে পুরবীকে সামনে রেখে তুমি আমাদের থেকে বেঁচে যাবে? না, মনে হয় না। এমনটাই হবে। যদি তোমরা তোমাদের এই বাহাদুর অফিসারকে জীবন্ত দেখতে চাও, তাহলে আমাকে যেতে দাও। না হলে আমি এই কেমিক্যাল ওর ভেতরে ইনজেক্ট করে দেব। আর তারপরে কি হবে তোমরা সবাই জানো। এসব তুমি কেন করছো? হ্যাঁ, আমার ছেলে রবির জন্য। নিজের ছেলের জন্য? হ্যাঁ, আমার ছেলের পার্কিনসন নামের রোগ আছে। আমি আমার কেমিক্যাল দিয়ে ওই রোগের ওষুধ খুঁজছি। আর আমি যে ফার্মা কোম্পানিতে কাজ করি, তারা মানুষের উপর প্রয়োগ করতে দিচ্ছে না। সেই জন্য তুমি কায়দা করে লোকেদের ভাসিয়ে তাদের উপরেই এক্সপেরিমেন্ট করতে শুরু করে দাও। যদি আমি এটা না করি, তাহলে আমি সঠিক ওষুধ বার করতে পারবো না। কি করে আমি জানতে পারবো যে এই কেমিক্যালের রিয়াকশন মানুষের উপর কি হতে পারে? আর তাই তুমি সাপোর্ট গ্রুপে এমন এমন লোকেদের পছন্দ করতে যে একলা থাকতো, যাতে ও উধাও হয়ে গেলেও কেউ জানতে না পারে, আর তুমি ওর ওপর নিজের এক্সপেরিমেন্ট আরাম করে করতে পারবে। হ্যাঁ, একাকিত্বে ভোগা মানুষজনকে আমি নিজের সাপোর্ট গ্রুপে এনে ফাঁসিয়েছি, আর ওদের উপর এক্সপেরিমেন্ট শুরু করেছি। কিন্তু এদের ভুলের জন্য ও এখান থেকে পালিয়ে গেছে, আর তোমরা এসে ঢুকেছ। না হলে আমার প্ল্যান কখনো ভুল হয় না।
সেই জন্যই তুমি ওকে মারতে চাইছিলে। আমি তো ওকে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ মেরে ফেলতাম, কিন্তু ও ওই আর্কিটেক্ট মাঝখানে চলে এলো। ওখানে তো তোমাকেও আহত অবস্থায় পাওয়া গিয়েছিল, ব্যাপারটা কি ছিল? পরেশকে ছুরি মারা মাত্র আমি লোকেদের আওয়াজ শুনতে পেলাম। আমি ওখান থেকে পালাতে চেয়েছিলাম, আর তাড়াহুড়োতে তোমার পা পিছলে যায় আর সোজা তুমি নিচে পড়ে যাও। আমি তো ওখান থেকেও পালাতাম, কিন্তু কিন্তু আমার ওই ভেঙে যাওয়া পায়ের জন্য আমি পালাতে পারিনি। আর তাই তুমি ভিকটিম হওয়ার নাটক করলে, যাতে তুমি সেফও থাকো আর কারোর তোমার উপর সন্দেহ হবে না। আর তখন তোমাদের নজর আমার ওপর পড়ে। আর ওই শিপ্রা, ওকে তো তুমি কিডন্যাপ করনি, ও তো সুপার মার্কেটে ঘুরছিল। সাপোর্ট গ্রুপের মধ্যে থেকে অদিতি শিপ্রাকে বেছে নেয়, আর আমরা ঠিক করি আমরা ওকে কিডন্যাপ করব না, চুপচাপ এই ট্রাক ওকে দেব। খেলোয়াড় তো তুমি খুব ভালো, কিন্তু একটু কাঁচা। না হলে আমাদের জন্য তুমি প্রমাণ ছাড়তে না। মনে আছে তো তোমার ওই শার্ট, সেটার একটা টুকরো, কাপড়ের টুকরো, সেটার ওপর যে আটা লেগেছিল না, ব্যাস ওটার সূত্র ধরে তোমার কাছে আমরা পৌঁছে গেছি। রবি, রবি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি কি করেছো একবারও ভেবে দেখেছো? হ্যাঁ, নিজের ছেলেকে বাঁচানোর জন্য জানি না তুমি কত নিরীহ লোকের প্রাণ নিয়ে খেলা করেছো, আর এটা ভেবে দেখোনি যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তোমার ছেলের জন্য তো আমরা খুব ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করব, কিন্তু তোমাকে জেলের গড়াদের পেছনে পাঠিয়ে দেব। হয়তো ততক্ষণে ফাঁসির হুকুম হয়ে যাবে। কেমন আছিস তোরা? আরে হাই, কেমন আছিস ভাই? হাই স্বপ্না, তুই তো একদমই বদলাসনি। সবকিছু একই আছে, কিচ্ছু বদলায়নি, শুধু আমি আমার ওয়েট লস করেছি। একদম শুকিয়ে কাটি হয়ে গেছে বেচারা। দীপু, তুই একদম চেঞ্জ হবি না, তোকে এরকমই কিউট দেখতে লাগে। আরে আমার কিউটি ভাই। ওকে গাইস, লিসেন। ফ্রেন্ডশিপ ফার্স্ট, ফ্যামিলি, জব, কোনো ব্যাপারে কেউ কোনো কথা বলবে না। আমাদের 10 বছর পর দেখা হয়েছে, 10 ইয়ার্স। সেরকমই আনন্দ করব যেরকম কলেজে করতাম। ফুল মস্তি করবো। ইয়া, একটা সেলফি। হ্যাঁ, হেপে ওরে। স্যার 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 সামনে মেঝেতে জল রয়েছে। সরি। ইটস ওকে স্যার, নো প্রবলেম। থ্যাংক ইউ স্যার। স্যার স্লিপার এখানে খুলবেন। টিম ব্রো। ইয়েস স্যার। বান্টি, শিট, তোরা আছিস তো? আরে আমাকে না বলেই তোরা এখানে চলে এলি। আমার কোনো ভ্যালুই নেই। হ্যাঁ, আমি ইডিয়েটের মতো তোদের পেছন দৌড়াই। আরে কেউ আছিস তো? দীপু, চেতাস না ভাই। সত্যি ভাই, কত চিৎকার করিস, বস না এখানে চুপচাপ। আমি কাঁদি, আর তোরা?
দেবু আরে চিল কর না। না রে ঋতিক, এই বান্টি আর অঙ্কু না সবসময় এরকমই করে। পুলিং কলেজেও লেগ পুল করতো আর এখানেও শো করছে। জাস্ট সেট আপ দীপু, আমরা স্টিম রুমে রিল্যাক্স করতে এসেছি, ডিস্টার্ব করিস না ভাই। আচ্ছা ডিস্টার্ব আমি করছি। শাট আপ দেবু। কি হলো রে দীপু, কি হয়েছে? আরে আমি কিছু করিনি। তাহলে এই চিৎকারটা কিসে? আরে কেউ দরজাটা খোলো, স্টিম কম হলে তবে তো দেখতে পাবো। অঙ্কুর, অঙ্কুর, আরে গাইস শোনো, গাইস শোনো, আরে গাইস শোনো। কি হয়েছে দীপু, কেন চিৎকার করছিস? ওখানে কি হয়েছে তোর? আরে অঙ্কুরের খুন হয়ে গেছে। হ্যাঁ খুন? কি? এটা কি বলছিস তুই? তুই যদি মজা করিস ঠিক হবে না কিন্তু। আরে আমি মজা করছি না, কেউ অঙ্কুরকে ছুরি মেরে খুন করে দিয়েছে, স্টিম রুমে পড়ে আছে। মঞ্জু, আসুন স্যার। কোথায় বডি? স্যার লাশ ভেতরে আছে। আপনারা কোনো জিনিসে হাত দেয়নি তো? না স্যার, লাশ দেখে আমরা স্টিম রুম বন্ধ করে দিয়েছি, তখন থেকে আমরা বাইরেই দাঁড়িয়ে আছি। অভিজিৎ, এই দেখো, এই গলাটা নার্ভ কেটে গেছে, এখান থেকে অনেক রক্ত বেরিয়েছে, সেই জন্য মারা গেছে। স্যার এরা বলছে যে ছুরি মারা হয়েছে, কিন্তু আঘাত তো দেখতে পাচ্ছি না। ছুরি তো কোথাও নেই। আপনারা কি লাশের পাশ থেকে কোনো ছুরি সরিয়েছেন? না না স্যার, আমরা তো হাতও লাগাইনি। হ্যাঁ স্যার, আমরা যখন দরজা বন্ধ করেছিলাম তখন ছুরি ওখানেই ছিল, লাশের পাশে। আপনারা দরজা বন্ধ করার পরে কেউ ভিতরে গিয়েছিল? না স্যার, কেউ যায়নি। রিয়েলি? আপনারা জানেন আপনারা কি বলছেন? হ্যাঁ, ভিতরে একটা খুন হয়েছে, লাশ আর ছুরি দুটোই ভিতরে রয়েছে। আপনারা দরজা বন্ধ করে বাইরে আসেন, কেউ ভিতরে ঢোকেও নি, আর ছুরি হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। হ্যাঁ, কেউ কি এখানে বলবেন আমাকে কি করে এটা সম্ভব? স্যার মনে হচ্ছে ওরা যখন এদিকে পালিয়ে আসছিল ছুরিটা কেউ লুকিয়ে দিয়েছে। তল্লাশি নাও এদের, তল্লাশি নাও। আতস বড়। স্যার এদের কাছে তো কোনো ছুরি নেই, এবার এদের কাছে একবার। স্যার আমাদের অবস্থা তো দেখুন, কোথায় লুকাবো ছুরি? অদ্ভুত ব্যাপার, এদের কাছে যখন ছুরি নেই তাহলে গেল কোথায়? স্যারের গলায় ছুরির আঘাত রয়েছে। এক মিনিট। হ্যাঁ দয়া, ওখানে অঙ্কুরের মৃত্যু কি করে হয়েছে, কিভাবে? খুনি ওর গলায় ছুরি মেরেছে। এখানে মঞ্জুর খুনও ঠিক ওইভাবেই হয়েছে। দয়া, যে ছুরি দিয়ে খুন করা হয়েছে সেই ছুরিটা আছে ওখানে? হ্যাঁ আছে। এই যে, কেন কি হয়েছে? ভাই এখানে ছুরি পাওয়া যাচ্ছে না। কি? ছুরি উধাও হয়ে গেছে? আচ্ছা, একই রিসর্টে একই সাথে দুটো আলাদা আলাদা জায়গায় দুজন বন্ধুর খুন, তাও আবার ঠিক একইভাবে। ঠিক আছে, আমি তোমাকে পরে কল করছি। রবি, এই ছুরিটাকেও ফরেন্সিকে পাঠিয়ে দাও।
একটা মেয়ের গলা কেটে মার্ডার করা হয়েছে, তাও তখন যখন ও তোমাদের পাশে বসেছিল। আর তোমাদের মধ্যে কেউ কিছু দেখোনি, কিছু শোনোনি? হ্যাঁ স্যার, আমরা সবাই হট টাবে রিল্যাক্স করছিলাম। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কিছু বুঝতে পারিনি। আর আপনারা সবাই চোখ লেগে গেছিল? হ্যাঁ। আর মঞ্জু মরার সময়ও নিশ্চয়ই বাঁচার চেষ্টা করেছিল, হাত পা নিশ্চয়ই ছুঁড়েছিল, তখনও কেউ কিছু দেখোনি? স্যার, হ্যাঁ। স্যার আপনি এখান থেকে ছুরিটা তুলেছেন? ছুরি না তো, কেন? স্যার ছুরিটা পাওয়া যাচ্ছে না। ছুরি নেই? এখনই তো এখানেই ছিল, কোথায় গেল? স্যার আমরা তো এখানেই রয়েছি, আমাদের চোখের সামনে ছুরিটা হারিয়ে গেল কিভাবে? ঋত্বিক, এবার তোর পালা। দেখো, এটা বোঝাই যাচ্ছে যে খুনি তোমাদের মধ্যেই কেউ। এখন সত্যি কথা বলে দাও, কি অঙ্কুর আর মঞ্জুকে কে প্রাণে মারতে চেয়েছিল? আপনাদের এটা মনে হচ্ছে যে আমরা ওদের মেরেছি? স্যার, ওরা তো আমাদের বন্ধু ছিল, আমরা ওদের কেন মারবো? এই কুম্ভীরাস্ত্র আমাকে দেখিও না, বুঝেছো? যখন ওদের দুজনের খুন হয়েছিল তখন তোমরাই ছিলে ওদের পাশে, তোমরাই। এখন এই নাটক বন্ধ করো আর সত্যি কথা বলো, তোমাদের মধ্যে কে ওদের এত ঘৃণা করতো যে ওদেরকে খুন করতে হয়েছে? তোমরা সবাই কলেজে একসাথে পড়তে না? কলেজে হতে পারে তখন কিছু হয়েছিল কারোর সাথে, যে এতই ঘৃণা ছিল যে 10 বছর বাদেও ওই ঘৃণাটা যায়নি, আর সুযোগ বুঝেই ওদের দুজনকে মেরে দিয়েছে। তুমি না, তুমি ভালো এতেই হবে যে নিজেদের দোষ স্বীকার করে নাও, বুঝেছো? কি হলো? হ্যাঁ, তুমি করেছো? আমি কিছু তুমি মেরেছো? স্বপ্ন অঙ্কুরকে মারতে স্যার, চেয়েছিল। মিথ্যে কথা বলছে। আজ আমি আমার নিজের চোখে দেখেছি। এটা তুমি করছো না, একদম ঠিক করছো না। আমি তোমায় ছাড়বো না। কি করবে তুমি? তুমি শুধু চেঁচামেচি ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। তোমার চাবি আমার হাতে আছে, আমার হাতের কাঠপুতুল তুমি। আমি যেরকম চাইবো তুমি সেরকমই করবে, এটা তুমিও জানো। তাই লেট মি গো। আই হেট ইউ, Bye. আই হেট ইউ অঙ্কুর, আই হেট ইউ। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমায় মেরে ফেলবো, প্রাণে মেরে ফেলবো। স্বপ্না, কি বলছো? না স্যার, এটা সত্যি যে স্বপ্না অঙ্কুরকে ঘৃণা করতো, খুব ঘৃণা। কিন্তু স্যার ওই অঙ্কুর চুপ। কিন্তু কি? স্বপ্না আর অঙ্কুর হাজবেন্ড ওয়াইফ ছিল, কিন্তু অঙ্কুর স্বপ্নাকে ছেড়ে দিয়েছিল। ওদের ডিভোর্স হওয়ার কথা ছিল। আর সেই কারণে তুমি অঙ্কুরকে এত ঘৃণা করতে? হ্যাঁ স্যার, সেটা কোনো কারণ নয়। আমাদের ডিভোর্স এমনিতেও হয়ে যেত। ওই লোকটা আমার বাচ্চাদের আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল। কোর্টে আমার উপর মিথ্যে মিথ্যে অভিযোগ দিয়ে আমার বাচ্চাদের আমার থেকে কেড়ে নিতে চেয়েছিল। হ্যাঁ, আমি ওকে ঘৃণা করতাম, আমি ওকে খুবই ঘৃণা করতাম স্যার, কিন্তু আমি ওকে মারতে পারি না। আর স্যার, যখন ওর মার্ডার হয়েছে আমরা সবাই হট টাবে ছিলাম। আর ঋত্বিক, তুমি তো ওখানেই ছিলে, স্টিম রুমে। দয়া যখন জিজ্ঞাসা করছিল যে কে যে মঞ্জু আর অঙ্কুরকে ঘৃণা করে, তখন তোমার মুখ ফ্যাকাশে কেন হয়ে গিয়েছিল? কি ব্যাপার? তোমার আর মঞ্জুর মধ্যে কিছু ছিল? কোনো প্রবলেম ছিল? তুমি কি ওকে পছন্দ করতে না? স্যার, আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আরে কি ওকে বোঝা, আমি এক প্রশ্ন বারবার জিজ্ঞাসা করি না। এর কথা জবাব দাও। এ দ্বিতীয়বার কিন্তু মুখ দিয়ে জিজ্ঞাসা করবে না, হাত পা দিয়ে জিজ্ঞাসা করবে। মুখ খোল। ঠিক আছে স্যার, আমি বলছি। দেখুন স্যার, আমি মানছি যে আমি মঞ্জুকে ঘৃণা করতাম। একে তো বন্ধুত্বের খাতির ওকে সাহায্য করেছি, ওকে আমার কোম্পানিতে চাকরিও দিয়েছি।
আর ও কি করছে? আমার বসের প্রিয় পাত্র হয়ে আমারই চাকরি খেতে চলেছিল। রাগ হতো আমার ওর ওপর, আরও সেটারই যোগ্য ছিল। কিন্তু স্যার, সে যাই হোক না কেন স্যার, আমি ওকে মারার কথা ভাবতে পারি না স্যার। ইনফ্যাক্ট আমি তো ওখানে ছিলামই না ওর কাছে। আরে হ্যাঁ, ও তো ওখানে ছিলই না, ও তো স্টিম রুমে ছিল যেখানে অঙ্কুর খুন হয়েছে। কারেক্ট। ভালো প্ল্যান করেছিলে, তোমরা দুজনে মিলে ভালো প্ল্যান করেছিলে। কি অদ্ভুত ব্যাপার, একজনই স্বপ্না দেবী যে অঙ্কুরের থেকে মুক্তি চেয়েছিল, আর ঋত্বিকের মন্দির থেকে, আর এরা দুজনেই দুজনের কাজ করে দিয়েছে, ওই দুজনকে খুন করে দিয়েছে, রাইট? এই আইডিয়া কোন ফিল্ম থেকে নিয়েছো তোমরা? এরকম কিছু নয় স্যার, না আমরা কোনো প্ল্যান করেছি, না আমরা কাউকে খুন করেছি। বিলিভ মি স্যার। কে খুন করেছে আর কে করেনি সে সবই জানা যাবে। শুধু একবার ওই ছুরিটা যদি পেয়ে যায়। ছুরিটা এইভাবে হারিয়ে তো যেতে পারে না, এখানেই কোথাও থাকবে। পুরবি, ছুরিটা পেলে? না স্যার, খুঁজছি আমি। ঠিক আছে, খোঁজো, আমরা আশেপাশে দেখছি। স্যার, এই জুতোর চিহ্নগুলো দেখুন, মানে এটা বেশিক্ষণের না। তার মানে হলো পঙ্কজ এইখানে কেউ লুকিয়েছিল। আর এই দেখ, গাছগুলো কেমন মুড়িয়ে গেছে। স্যার, এখান থেকেই তবে কি হচ্ছিল সেসব দেখছিল। পঙ্কজ, এর মানে হলো এই যে যেখানে লুকিয়েছিল না, সেই মেরেছে মঞ্জুকে। পিওপি নিয়ে এসি স্যার, চিহ্নগুলো ছাপ তুলেনি। তুমি ঠিক আছো? কিন্তু এসব হলো কি করে? অজ্ঞান হয়ে গেলেন কি করে? জানি না স্যার। সব রেডি আছে? হ্যাঁ স্যার। আর পুরবি, ও কেমন আছে? স্যার ঠিক আছে, ওই ডক্টর সালুমকে ওকে চেক করছে। ঠিক আছে, সবাইকে ডাকো, দেখি এই আংটি আর জুতোর চিহ্ন কার সঙ্গে ম্যাচ করে। আসুন আসুন, এইদিকে এইদিকে আসুন। দেখুন, আমরা খুনির সাথে যুক্ত কিছু প্রমাণ পেয়েছি, যেমন হলো এই জুতোর ছাপ। আর এক মিনিট, আপনাদের মধ্যে কেউ একজন এখানে আসেনি। কে আসেনি? ঋতিককে দেখা যাচ্ছে না, কোথায় ও? স্যার, ওর খিদে পেয়েছিল তো ও কিচেনের দিকে কিছু খেতে গেছে। খিদে পেয়েছে? দয়া, তুমি শুরু করো, আমি দেখে আসি ও কিচেনে কি খাচ্ছে। ঠিক আছে ফ্রেডি, এদের সবাইকে আংটি পরিয়ে চেক করো, আর পঙ্কজ জুতোর ছাপটা চেক করো। আপনি আসুন।
নেক্সট। স্যার ম্যাচ। ফ্রেডি, আংটিটা চেষ্টা কর। স্যার পারফেক্ট ম্যাচ। অঙ্কিতা, ওইখানে দাঁড়িয়ে। নেক্সট। ম্যাচ স্যার। নেক্সট। না স্যার। ম্যাচ স্যার। আংটি। ম্যাচ। তাহলে আপনাদের তিনজনের মধ্যে কেউ ওই গাছের পেছনে লুকিয়েছিলেন, মঞ্জুকে খুন করার আগে কিংবা খুন করার পরে। আরে ঋতিককে দেখেছো? না, কিন্তু ওদিকে কেউ আছে। ঋতিক? হ্যাঁ অভিজিৎ। আরে ভাই, ঋতিককে কেউ খুন করেছে। হ্যাঁ, কিচেনে। তোমরা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। কাউকে এখান থেকে তুমি পালাতে দেখেছো? তুমি কি এখানে কাউকে যেতে বা আসতে দেখেছো? হ্যাঁ, এইদিকে এদিকে আসুন। ও মাই গড! আরে ভাই, আমি এসে দেখি ছুরি ওর গলায় লেগে রয়েছে, আমার সামনেইও পড়েছে। মানে খারাপ লাগছে, যদি একটু আগে আসতে পারতাম তাহলে। আরে ধরা পড়বে ও। এই তিনটে খুন হয়ে গেল। আরে ভাই, এটা কি ধরনের মজা? ক্রাইম সিনে তোমরা সিআইডি অফিসার হওয়া সত্ত্বেও গাফিলতি করছো। কি বলছেন কি আপনি? এটা মজা করার সময় নয়, এখানে খুন হয়েছে। হ্যাঁ, আমি জানি এখানে খুন হয়েছে, আর আমি এখানে কি মজা করছি স্যার? তবে কে করছে মজা ভাই? কি হচ্ছে ডক্টর সালুকে? দয়া, যদি অভিযোগ না করে থাকে তুমি করেছো, তোমার জানা উচিত, প্রমাণকে অবহেলা করা উচিত নয়। ডক্টর সালুকে রিল্যাক্স। আগে এটা বলুন যে কি ব্যাপার। আরে ভাই, ছুরিটা ছিল, যেটা দিয়ে খুন করা হয়েছে সেটা কোথায়? আরে ছুরি এখানে সিঙ্কের মধ্যেই রয়েছে। সিঙ্কে কোনো ছুরি নেই। তুমি কোথায় গেল ছুরি? হ্যাঁ, এক মিনিট স্যার, এক মিনিট। এবার আমি কিছু বুঝতে পারছি। এই ছুরিগুলো হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, এটা খুনের একটা দারুণ প্ল্যান। এখানে তিনটে খুন হয়েছে, তিনটে খুনেই প্রত্যেকবার ক্রাইম সিন থেকে ছুরি এইভাবে উধাও হয়ে গেছে। প্রথমে স্টিম রুমে, যেটা বাইরে থেকে বন্ধ ছিল, তারপর জাকুজিতে, আমাদের চোখের সামনে। এসব কি হচ্ছে কি এখানে? ছুরিতে তো আমি হাতই দিইনি। এটা কি হতে পারে? আমাদের চোখের সামনে এখানে ছুরি ছিল, কিন্তু এখন নেই। আরে ভাই, এখন তো মনে হচ্ছে সব ছলনা হচ্ছে। হতে পারে আমাদের মাথা খারাপ হয়ে গেছে, না হলে অথবা আমাদের মাথা খারাপ করার চেষ্টা করা হচ্ছে। ঋতিকও মারা গেছে। আর এবারেও মার্ডার ওয়েপন মানে ছুরি নিজে থেকেই উধাও হয়ে গেছে। মনে হচ্ছে যে কেউ আমাদের বোকা বানাতে চাইছে। সেই জন্য আপনাদের রুমের আমরা তল্লাশি নিই, আর আমরা এটা পাই। কি বান্টি? না 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 স্যার, আমি কিছুই করিনি। আমি কাউকে হিপনোটাইজ করিনি স্যার। স্যার, আমি সত্যি বলছি স্যার, আমি কিছু রিল্যাক্স করিনি। বান্টি, রিল্যাক্স। আমরা জানি যে তুমি কাউকে হিপনোটাইজ করোনি, কারণ যখন কিচেন সিং থেকে ওই ছুরিটা উধাও হয়ে গেল, তখন আমরা পুরো সজ্ঞানে ছিলাম। এটা ঠিক যে তুমি সম্মোহিত করোনি, কিন্তু সম্মোহিত করতে তো পারো। তবে ওই জুতো আর আংটি এই তিনজনেরই ফিট হয়েছে। এখন আমাদের এটা জানতে হবে যে এইগুলো আসলে কার।
বান্টি, তুমি সম্মোহন বিদ্যা জানো। আমরা চাই যে তুমি এই তিনজনকে সম্মোহিত করে এটা জানো যে যখন মঞ্জু খুন হয়েছিল তখন গাছের পেছনে এই তিনজনের মধ্যে কে ছিল। রিল্যাক্স, দীর্ঘশ্বাস নাও। আমার দিকে তাকাও, আমার আওয়াজ শোনো, আর তোমাদের পুরো মন আমার আওয়াজের উপর নিবিষ্ট করো। গুড, দীর্ঘশ্বাস নাও, আর তোমাদের পুরো মন আমার আওয়াজের উপর নিবিষ্ট করো। আমার তুড়ি বাজাতেই তোমরা ওটাই করবে যেটা আমি বলবো। এই সফিনা আর অঙ্কিতা, এরা দুজনে তো সম্মোহিত হয়ে গেছে, কিন্তু সম্মোহনের প্রভাব তো এই পিঙ্কির উপর পড়েনি। কারণ এই সম্মোহন টমোহন কিচ্ছু হয় না, আর যদি হয়েও থাকে তো এই কিছু জানে না। এটা একজন ফ্রড। যদিও কিছু না পারে আর এরকম কিছু না হয়, তাহলে ওরা দুজন কি করে সম্মোহিত হলো? আর এই কারণেই যে এরা দুজনে কিছুই করেনি, আর সম্মোহনের জন্য তৈরি ছিল, আর ওদের মন বান্ডির আওয়াজে কেন্দ্রিত ছিল। কিন্তু তুমি এটা করোনি, তোমার ভয় ছিল যে আসল সত্যিটা না বেরিয়ে যায়, তাই তো? কি লুকোচ্ছ পিঙ্কি তুমি, হ্যাঁ? বান্টি, এদের সম্মোহন থেকে বাইরে নিয়ে এসো। আর পিঙ্কি, এবার তুমি সব সত্যিটা বলে ফেলো। চল, এসব করে কোনো লাভ নেই। গাছের পিছনে তুমিই লুকিয়ে বসেছিলে তো? হ্যাঁ, সেটা আমিই ছিলাম, কিন্তু আমি কারোর খুন করিনি। আমি আমি তো শুধু স্বপ্নের উপর নজর রাখছিলাম, ব্যাস। স্বপ্ন? কেন? কারণ অঙ্কুর এরকম করার জন্য আমাকে টাকা দিয়েছিল। অঙ্কুর চেয়েছিল যে আমি স্বপ্নের এমন কিছু ছবি বার করি যাতে কোর্টে এটা প্রমাণ হতে পারে যে স্বপ্নার অন্য ছেলেদের সাথে অ্যাফেয়ার আছে। কিন্তু আমি এরকম কিছু করতে পারিনি। জানি না কেন ওখানে আমার খুব মাথা ঘুরছিল, যেমনটা আমার হয়েছিল। আর আমি ওই ট্যাপটায় পড়ে যাই। আরে কারণটা কি ছিল? স্যার ওই জলটাতে একটা কেমিক্যাল ছিল, আর ওখানে ভেপারের জন্য ওটা ওখানকার সবার নিঃশ্বাসের সাথে মিশে যায়। এই জন্য ওখানে সবাই নেশায় ছিল। ও, সেই জন্যই মঞ্জুকে খুন করার সময় কেউ দেখতে পায়নি, কারণ সবাই নেশাতেই ছিল। হতে পারে এই কারণেই ও নিজেকে বাঁচানোর চেষ্টাই করতে পারেনি। পিঙ্কি, তুমি এই গাছের পিছনে কতক্ষণ ছিলে? যখন সবাই হট টাবে চলে এসেছিল তখন থেকে 8 ঘন্টা আমি ওখানেই ছিলাম। তাহলে তো খুনিকে নিশ্চয়ই তুমি দেখেছো, মনে করো। কালো জুতো, কালো প্যান্ট, হতে পারে রিসর্টেরই কোনো স্টাফ, কোনো ওয়েটার। আর আমরা খেয়ালই করিনি এরা ছাড়াও অন্য কেউ খুন করতে পারে। চলো দেরি করে হলো, এই কেসে কিছু প্রমাণ তো পাওয়া গেল, কিন্তু এই মার্ডার ওয়েপন নিজে থেকেই উধাও হয়ে যাচ্ছে, এর রহস্যটা কি? এক মিনিট স্যার, আপনারা এটা কি করছেন? ওই যে ছুরিটা এখান থেকে হারিয়ে গেছে সেটাকে খুঁজছি।
পালাই এখান থেকে, না হলে ফেসে যাব। চল। পিঙ্কির কথা অনুযায়ী খুনি এইখানে দাঁড়িয়ে ছিল। ও যেহেতু রিসর্টেরই কোনো স্টাফ, সেই জন্যই ও যেখানে সেখানে আসতে পারে। এই রিসর্টে 10 জন ওয়েটার কাজ করে। ফ্রেডি সবার ডিটেলস নিয়ে আসছে। স্যার, স্যার, যখন জানতে পারলাম যে খুনি রিসর্টেরই কোনো একজন স্টাফ, তখন আমি ভাবলাম যে খুনের কারণ তো 10 বছরের পুরনো কোনো শত্রুতা হতে পারে না। কোনো তো কারণ আছে যে 12 জন লোকের মধ্যে এই 3 জনেরই খুন হয়েছে। কলেজ ছাড়া এমন কোনো তো সূত্র আছে যেটা এটাকে বেঁধে রেখেছে। আচ্ছা, তাহলে পাওয়া গেল ওই কারণ? হ্যাঁ স্যার। স্যার, আপনার মনে আছে ঋত্বিক এটা বলেছিল যে ওর কোম্পানিতে মঞ্জুকে চাকরি পাইয়ে দিয়েছিল? আগে তো বন্ধুত্বের খাতির ওকে সাহায্য করেছি, ওকে আমার কোম্পানিতে চাকরিও দিয়েছি। আর ও কি করছে? আর ও ওরই চাকরি খেতে চেয়েছিল। হ্যাঁ স্যার। আর যখন আমি অঙ্কুরের ঠিকুচি বার করলাম, তখন আমি জানতে পারলাম যে ও ঋত্বিক আর মঞ্জুর সাথেই কাজ করত। আচ্ছা। হ্যাঁ স্যার। ফিনিক্স রাইজিং ফার্মাসিউটিক্যালস, এই 3 জন মেডিসিনের ফিল্ডে একটা অনেক বড় রিসার্চ করছিল, আর আগামী 2 মাসের মধ্যেই ওরা এটার রেজাল্টও ঘোষণা করবে। আর এখন যখন এই 3 জনের খুন হয়ে গেল, তখন এই কোম্পানির তো প্রচুর লস হয়ে গেল। হ্যাঁ, এটাও রাইভাল কোম্পানির লাভ হতে পারে। হ্যাঁ স্যার, এই 3 জনের মৃত্যুতে ওদের রাইভাল কোম্পানিরই লাভ আছে। আর ও ব্যবহার করেছে এখানকার কোনো ওয়েটারকে। কিন্তু সে কে? এই তিনটেতেই কিছু পাওয়া গেল না। স্যার, স্যার, এটা স্টিম রুমের ড্রেনেজ থেকে কেটে নিয়ে এলাম। হয়তো এটা কিছু পেয়ে যাবেন। স্টিম রুম থেকে? হ্যাঁ স্যার। পঙ্কজ, এই দেখো কি পাওয়া গেছে। কি পেয়েছেন স্যার? এটা হচ্ছে ছুরি। এত ছোট একটা ছুরি? একদম ঠিক বলেছো পঙ্কজ, ধরে নাও এটা একটা ছুরি। আপনারা প্লিজ বসে পড়ুন। হ্যাঁ, বসুন। এবার আমরা আপনাদের কিছু কেরামতি দেখাতে চলেছি। এই ছুরিটা দেখতে পাচ্ছেন? এই ছুরিটা একদম সেরকমই দেখতে যেটা খুনি খুন করার সময় ব্যবহার করেছে। আর এখন আমি এটা দিয়ে নিশানা লাগাবো। কি বলো দয়া, আমার নিশানায় ভরসা আছে? আমার একদম ভরসা নেই। দেখে নিও, একটা ছুরিও টার্গেটে লাগবে না। আরে স্যার, আপনি সরে যান, যদি আপনার লেগে যায় তাহলে? আরে টার্গেট কি আর আমাকে করবে নাকি? তার জন্য এই আছে না, এইখানে মারবে। ঠিক আছে, কথা কম কাজ বেশি, নিশানা লাগানোর সময় চলে এসেছে। রবি,
জাদু? আরে জাদু টাদু কিছুই না, হাতের খেলা। বসে পড়। না এটা জাদু আর না হাতের কোনো সাফাই, এটা সায়েন্স, বিজ্ঞান। এখানে 3টে খুন হওয়ার পরে 3টে ছুরির উধাও হওয়ার পিছনেও এই বিজ্ঞানেরই হাত রয়েছে। আর এই 3টে কেসেই যেখানে খুন হয়েছে ওখানে জল পাওয়া গেছে, আর সেটাও যেটা তাপমাত্রা নর্মালের থেকে অনেকটাই বেশি ছিল, যেরকম স্টিম রুমে ভাপ। হট টাবে গরম জল, আর কিচেনেও সিঙ্কের কল থেকে বের হওয়া গরম জল। এই গরম জলের সাথে ছুরি উধাও হয়ে যাওয়ার সম্পর্ক কি? খুব গভীর সম্পর্ক। এই ছুরি লোহা কিংবা স্টিল দিয়ে হয়নি, বরঞ্চ এমন একটা ধাতু দিয়ে বানানো হয়েছে যে গরম হাওয়া কিংবা গরম জলে গেলেই গলে যায়। দেখবে কি করে? হ্যাঁ, এবার বুঝতে পারলে ক্রাইম সিন থেকে কি করে ছুরি উধাও হয়ে যাচ্ছে? ওটা আসলে উধাও হচ্ছে না, ওই ছুরিগুলো গরম জলে একেবারে পড়ে যাচ্ছে। খুনি বুঝে শুনে খুন করার জায়গা আর হাতিয়ার এমন ভাবে বেঁচেছে যাতে কোনো প্রমাণই না পাওয়া যায়। কিন্তু সেই অপরাধীটা কে? আসলে সেটাই আফসোস যে এখনো খুনিকে আমরা ধরতে পারিনি। তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। আপাতত আপনারা সবাই আপনাদের রুমে গিয়ে বিশ্রাম নিন। ঠিক আছে, আসুন আপনারা। স্যার, এদেরকে যেতে কেন দিলেন? কারণ খুনির ব্যাপারে জানার জন্য আমাদের 15 মিনিট চাই। স্যার, 15 মিনিটেই খুনিকে ধরা যাবে? 15 মিনিটের মধ্যে খুনিকে সে ব্যাপারে জানা যাবে। কিন্তু কিভাবে? দেখো ফ্রেডি, ডক্টর সালুকে যখন আমাদের এই গ্যালিয়ামের ব্যাপারে বললেন তখন আমরা বুঝলাম যে খুনি খুবই চালাক। এত সহজে ওকে ধরা যাবে না, আর তাও কোনো প্রমাণ আর কোনো সূত্র ছাড়া তো নয়। আর সেই কারণেই আমরা ডক্টর সালুকে এমন একটা কেমিক্যাল বানাতে বলেছি যেটা গ্যালিয়ামের সাথে মিশলেই ডাই হয়ে যায়। আর স্যার, এই চেয়ারগুলোতে আমরা সেই কেমিক্যালটাই স্প্রে করেছি যেটা এখন ওদের হাতে লেগে গেছে। আর যে ওই ধাতুটা ধরেছিল তার হাতে কেমিক্যালটা নীল রঙে বদলে যাবে। এবার আমরা খুনিকে হাতে নাতে ধরে ফেলবো। এই কেমিক্যালটা রিয়াকশন হতে 30 মিনিট লাগে। 20 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিটের মধ্যে আমরা খুনিকে ধরে ফেলবো। কি হলো, কিছু সাহায্য করবো নাকি? এটা এইভাবে উঠবে না, এটা তুলতে কেমিক্যাল লাগবে। কেমিক্যাল দিলেই উঠে যাবে, কেমিক্যাল আমাদের কাছে আছে। আমার পিছু নেবেন না, মেরে দেবো আমি। ওখানে ওখানে দাঁড়াও, আমি মেরে ফেলবো, কে গলা কেটে দেবো। আর এই ছুরিটা না সত্যিকারের। আমি বলেছিলাম না তোমাদের সবাইকে রুমে থাকতে? আমার দ্বারা কন্ট্রোল হচ্ছিল না, তাই এসে গেছি। আমাকে ক্ষমা করে দিন। চুপ, চুপচাপ নিজেদের বন্ধুগুলো সুইমিং পুলে ফেলে দাও, নইলে আমি একে। না না, ঠিক আছে। বুদ্ধি তো তোমরা খুব ভালোই ব্যবহার করেছো, কিন্তু ধরতে পারবে না আমায়। আমাকে চুপচাপ এখান থেকে বেরোতে দাও, না হলে তুমি কোথাও যেতে পারবে না। এই একদম বোকামি করো না, ছেড়ে দাও ওকে। আমি জানতাম যে তোমরা সত্যি জেনে যাবে আর আমাকে ধরে নেবে, সেই জন্য আমি সব ব্যবস্থা আগে থেকে করে রেখেছি। বাইরে পার্কিং লটে আমার একটা বাইক দাঁড়িয়ে আছে। আরে শোনো, তোমার প্ল্যানিং যে খুব ভালো সেটা আমরা জানি। কাছে আসবে না আমার। আচ্ছা, এদের তুমি কেন খুন করছো? হ্যাঁ, মেরে দেবো আমি একে। এদের খুন কেন করছো? আমার এদের সাথে কোনো শত্রুতা নেই, শত্রুতা ছিল এদের বসের সাথে। আমি ওই একই কোম্পানিতে কাজ করছিলাম যেখানে ওরা 3 জন কাজ করতো, আর ওই যে প্রজেক্টের জন্য ওরা 3 জন ক্রেডিট পাচ্ছিল, ওটা আমার করা প্রজেক্ট ছিল। আমি অনেক কষ্ট করেছিলাম ওই প্রজেক্টের জন্য। ওই লোকটা আমার জীবনটা শেষ করে দিল, আমাকে চাকরি থেকে বের করে দিল। তখনই আমি এটা ভাবলাম যে আমি ওর জীবন শেষ করে দেবো। আর এই প্রজেক্ট রিপোর্ট অ্যানাউন্সের ঠিক আগেই আমি ওই 3 জনকে মেরে ফেললাম।
কিন্তু এসব এসব তুমি কি করে করলে? মানে আমি বলতে চাইছি এতগুলো লোককে একসঙ্গে রিসর্টে রাখলে আর তাও আমি তো জানতাম ওরা তিনজন কলেজের বন্ধু। তারপর আমি রিসর্টের মধ্যে চাকরি নিলাম, আর তারপর আমি পিঙ্কিকে একটা দারুণ অফার দিলাম, এইখানে এই রিসর্টে পার্টি করার। মানে তুমি এই রিসর্টে যখন কাজ করতে তখন তো তুমি যে কোনো জায়গাতেই যাতায়াত করতে পারতে, খুন করে বেঁচেও যাচ্ছিলে, আর কেউ কিছু জানতেও পারছিল না, তাই না? সেরকমই প্ল্যান করেছিলাম। প্ল্যান তো ঠিক আছে, কিন্তু ওই তিনজন যদি এখানে নাই আসতো তাহলে? ভাগ্য আমার সাথে ছিল যে তিনজনই একসাথে এসেছিল, না হলে যে আসতো সেই মরতো। চললাম আমি। হাট! তোমার কপাল যে সবসময় ভালো হবে এই কথার কোনো ভিত্তি নেই। চলো এবার তোমাকে আমরা কিছু গল্প শোনাই। চল।